সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহীর জনপ্রিয় এবং সুপরিচিত সাইকোলজিক্যাল কাউন্সিলর জনাব তাসমিয়া লুবাবা, যিনি মানুষের শরীরে রোগ হলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, তেমনি মনের অসুখ, মনের কোনো সমস্যা হলে আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলরের হেল্প নিতে হয়। তিনি সেই বিষয়ে হেল্প করে যাচ্ছেন সুদীর্ঘ সময় ধরে। আমরা আজকে তার সাথে তার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন মনের বিষয় নিয়ে কথা বলবো। আসুন আমরা তার সাথে পরিচিত হই। তাসমিয়া লুবাবা, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ। প্রথমেই একটু ছোট্ট করে আপনার পরিচয় আমরা জানতে চাইবো, যদিও জানি, আবার একটু আপনার মুখে শুনি। আমি তাসমিয়া লুবাবা, একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। 4 বছর যাবৎ এই ফিল্ডে কাজ করছি। তার পাশাপাশি আমি একজন আইসিডিপি, ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ট্রেনার হিসেবেও কাজ করছি। রাজশাহীতে আপনি কোথায় বসেন বা চেম্বার কোথায়? আমার চেম্বার লক্ষ্মীপুর ইউনিক ডায়াগনস্টিক সেন্টার। কোন সময়টাতে নরমালি বসেন? সকাল 11টা থেকে 12:30 1টা পর্যন্ত। এই সময়টাতে। আর যারা দূরের কোনো পেশেন্ট বা কেউ যদি আপনার হেল্প নিতে চায় সেক্ষেত্রে? অবশ্যই ওনাদের সাথে আমি অনলাইনে কাউন্সেলিং সেবা প্রদান করে থাকি, সেটা সন্ধ্যার পর। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠানের ভিতরে চলে যাই। আমরা আসলে মানুষের শরীরে রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাব, জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, নাপা খাবো, বা সর্দি হচ্ছে, আমরা হিস্টাসিন খাবো, ইলাকট্রল খাবো, এটাতে আমরা অভ্যস্ত। কিন্তু আমরা আমাদের মনের কোনো সমস্যা নিয়ে সাধারণত চিন্তিত হই না, বা চিন্তিত হলেও কি করব বুঝে উঠতে পারি না। এই একই ট্রেডিশন বা কালচারটা দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের মনের সমস্যাটাকে আমরা অনেক সময় অনেকে জিন ভূতের আসরও বলে থাকি, বা অনেকে একটু মানে ন্যাকা করে বলি যে একটু ন্যাকা বা নাটক করতেছে, এরকমই বলি। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা খুবই পরিচিত একটা বিষয় যে জিন ভূতের আসর বা নাটক করছে। তো এটা এই কারণে যে আমাদের বেশিরভাগ মানুষের জানাই নাই যে মানসিক সমস্যা বলেও কোনো একটা সমস্যা আছে, এবং এই সমস্যাটাকে যে পরিমাপ করা যায় যে কোনো সাধারণ টেস্টে তো ধরা পড়ে না। তো এই জন্য বিশেষায়িত কোনো ব্যক্তির কাছে গেলে উনি আপনাকে সাহায্য করবে সেটা পরিমাপ করার জন্য। এই তথ্যটা বেশিরভাগ ব্যক্তিদের কাছে না থাকার কারণেই এই ধরনের অনুমান করা হয়ে থাকে। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের আসলে মানুষের সমস্যার তো কোনো শেষ নাই। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের সমস্যা আমরা জর্জরিতই থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কোন ধরনের বেশি মানসিক চাপে থাকি আর কি? বেশি মানসিক সমস্যা বেসরকারি জরিপে উঠে এসেছে প্রায় 6.7%। বাংলাদেশে প্রায় 100 জনের মধ্যে প্রায় 7 জন বিষণ্ণতা বা আমরা যেটাকে ডিপ্রেশন বলছি, এবং অ্যাংজাইটি বা উদ্বেগ, এই ধরনের মানসিক চাপ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের যে শহর জীবন আছে, এই শহরের জীবন আমাদের মানসিক চাপে কেমন প্রভাব ফেলছে? হ্যাঁ, অবশ্যই এই শহরের জীবন মানসিক চাপকে আরও বেশি বলবো যে বাড়িয়ে তুলছে। কারণ বদ্ধ জীবন, রুটিন মাফিক জীবন, এবং প্রকৃতির ছোঁয়া নাই। তার পাশাপাশি প্রচণ্ড যান্ত্রিক একটা পরিবেশ, এই বিষয়গুলো এই শহরের জীবনকে আরও বেশি মেন্টাল প্রেশার তৈরি করছে। বাংলাদেশ এমনিতেই আমরা একটু অর্থনৈতিকভাবে দুর্বল, স্বাভাবিকভাবেই। এখানে এই কারণে আমাদের মধ্যে চাকরির অনিশ্চয়তাটাও কিছুটা দেখা যায়। এই চাকরির অনিশ্চয়তা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলছে? চাকরির অনিশ্চয়তা থেকে চলে আসে হতাশা, এবং দীর্ঘদিনের দুশ্চিন্তার কারণে দেখা যায় যে স্বাস্থ্য ঝুঁকি যেটা, সেই জায়গায় স্বাস্থ্য ঝুঁকি, হার্ট অ্যাটাকের ইস্যু বেড়ে যাচ্ছে, টেন্ডেন্সি বা ইস্যু বেড়ে যাচ্ছে। তার পাশাপাশি দীর্ঘদিনের হতাশা থেকে সেটা বিষণ্ণতা এবং উদ্বিগ্নতা পরিণত হচ্ছে। এবার আসে আমাদের একটু পরিবারের বিষয়, যে আমরা পরিবারের শিশু সন্তান পালন নিয়ে একটু চিন্তিতই থাকি। তো বাবা মায়ের পারিবারিক সমস্যা শিশুদের মনের উপরে কেমন প্রভাব ফেলে? বাবা মার যখন মধ্যে অস্থিরতা থাকে, তখন সন্তানের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, তার পাশাপাশি অনিরাপদ অনুভূতি, সে পরিবারে নিজেকে আর নিরাপদ অনুভব করে না। তো যখন স্বাভাবিকভাবে একটা মানুষ তার আশপাশের যে পরিবেশে, আমরা পরিবারকে ফার্স্ট ইউনিট বলি, তো এই ইউনিটে যখন সে নিজেকে সেফ ফিল করছে না, তখন স্বাভাবিকভাবেই তার শারীরিক এবং মানসিক সব ধরনের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এই যে পরিবারে আমরা যেটা হয় যে আমরা চাই আমাদের সন্তান পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক, এটা প্রত্যেকটা বাবা মায়েরই চাওয়া। এই ভালো রেজাল্টের একটা চাপ শিশুর উপরে কেমন মানে বিরূপ প্রভাব ফেলতে পারে? হ্যাঁ,
ভালো রেজাল্টের প্রত্যাশাটা সব বাবা মারই থাকে, কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী কখনো কখনো আচরণটা হয়ে যায় অনিয়ন্ত্রিত। তো এই অনিয়ন্ত্রিত আচরণগুলা সন্তানদেরকে দেখা যায় যে তাদের আত্মবিশ্বাস কমাতে শুরু করে, যখন এক্সপেকটেশন লেভেলটা সন্তান অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ থাকে না। এবং তার পাশাপাশি আরেকটা যদি অ্যাসোসিয়েশন চলে আসে যে ভালো রেজাল্ট করলেই তুমি ভালো মানুষ, এই অ্যাসোসিয়েশনটা বা সন্তানদের জন্য সবচেয়ে খারাপ। যে যখন আপনি এই অ্যাসোসিয়েশনটা করে ফেলছেন, তখন তার মধ্যে নিজেকে নিয়ে একটা আত্মবিশ্বাসের ঘাটতি এবং নিজে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। পরিবারে আমরা যারা বাবা মা আছি তারা তো সন্তানকে শাসন করতেই চাই, কখনো কখনো প্রয়োজন তো হয়ই। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা সন্তানকে বেশি বকা দিয়ে থাকি বা বেশি বেশি অর্থাৎ ঘন ঘন বকা দিয়ে থাকি, এইটার ইফেক্ট কেমন পড়তে পারে? আচ্ছা, যখন সন্তানকে আমরা অতিরিক্ত বকা দেই, আমাদের ব্রেনের একটা সিস্টেম আছে আমাদেরকে নিরাপদ রাখার জন্য কাজ করে, সেটাকে আমরা বলি ফাইট অর ফ্লাইট মোড। তো এই মোডে যখন আমাদের ব্রেন যায় তখন 3 ধরনের প্রতিক্রিয়া দেয়। একটা হচ্ছে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে ওই জায়গায় থেকে ফাইট করা, আর আরেকটা হচ্ছে একদম মানে স্টিল হয়ে যাওয়া, থমকে যাওয়া। হ্যাঁ, থমকে যাওয়া। তো যখন সন্তানকে বারবার বারবার বকা দেওয়া হচ্ছে, হয় সে অতিরিক্ত জেদি হয়ে যাচ্ছে, আর না হয় সে একদম নিশ্চুপ হয়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ এই বকা দেওয়ার সাইড ইফেক্ট হচ্ছে এইগুলো। আচ্ছা, আমরা অনেক সময় আমরা যেটা এখনই আলোচনা করতেছিলাম যে সন্তানকে বকা দেওয়া বা শাসন করা, এর বিপরীতে আমরা অনেক বাবা মাই চাই যে আমরা সন্তানের সাথে বন্ধু হয়ে যাব, বন্ধুর মতো মিশবো। তো এই সন্তানের সাথে বাবা মায়েরা বন্ধুর মতো মিশতে গিয়েও কি আমরা কোনো ভুল করি? হ্যাঁ, অবশ্যই। বন্ধু হতে গিয়ে ভুলটা হচ্ছে সীমারেখা নির্ধারণের ক্ষেত্রে। আমরা বন্ধু হতে গিয়ে ওদের সীমারেখা নির্ধারণ করছি না, যে তুমি সব জায়গায় সব কথা বলতে পারবা না, সব জায়গায় সব আচরণ করতে পারবা না, প্রত্যেকটা আচরণেরই একটা সাইড ইফেক্ট আছে। এটাকে আমরা ওদের কাছে নর্মালাইজ করে দিচ্ছি যে না, তুমি যা ইচ্ছা করতে পারো এই জায়গাটাতে। অর্থাৎ সুস্থ সীমারেখা নির্ধারণের জায়গায় ভুলটা হচ্ছে। আমরা আমাদের ব্যক্তি জীবনে চলার পথে বা আমাদের দেশের বর্তমান কালচারে স্পেশালি তরুণ এবং শিশু কিশোরদের মধ্যে যেটা দেখা যায় যে জাঙ্ক ফুড অথবা চিনিযুক্ত খাবার বেশি খাওয়ার প্রবণতা, তো এইটা আমাদের মনের উপরে কেমন প্রভাব ফেলে? হ্যাঁ, জাঙ্ক ফুড এবং চিনিযুক্ত খাবার খেলে কি হয়, হঠাৎ করে আমাদের রক্তে সুগার লেভেলটা অনেক বেশি বেড়ে যায়, এবং এই সুগার লেভেলটা বেড়ে যাওয়ার কারণে ভালো লাগা, খুব ভালো লাগে, হঠাৎ করে খুব ভালো লাগে। তো আবার যখন আপনি গ্রহণ করা শেষ হয়ে যাচ্ছে, তখন আবার সুগার লেভেল হঠাৎ করে কমে যাচ্ছে, ভালো লাগাও কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে দীর্ঘদিন এই ধরনের খাদ্যাভ্যাসের কারণে ব্যক্তির মধ্যে বিষণ্ণতা এবং অ্যাংজাইটি আরো বেশি ডেভেলপ করছে। এটা তো কিছুটা মানে ড্রাগ বা হচ্ছে নেশার মতোই। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমান দুনিয়া চলা প্রায় অসম্ভবের কাছাকাছি, কিন্তু এর অনেক সাইড এফেক্টের কথা আমরা শুনি। সোশ্যাল মিডিয়া কি আমাদের আত্মবিশ্বাস কমাচ্ছে কিনা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আত্মবিশ্বাস কিভাবে কমাচ্ছে? অনিয়ন্ত্রিত ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এবং হচ্ছে ফিল্টার্ড লাইফ। আমরা যখন বেশিরভাগ ফিল্টার্ড লাইফই তো আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে, তখন আমাদের সাথে তুলনা করছি যে আমরা না কেন, আমরা পারছি না কেন। আচ্ছা, এই জায়গাতে এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট আমরা এবারের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ভার্চুয়াল লাইফ আছে, ভার্চুয়াল লাইফে আমরা আপনি যেটা বলতেছিলেন যে ফিল্টার্ড লাইফটা আমরা দেখতেছি বা ফিল্টার্ড সবকিছু দেখতেছি, এইটা আমাদের বর্তমান জীবনকে কতটুকু বিষাক্ত করতেছে? বিষাক্ত করছে অনেক বেশি মাত্রায়। কারণ আপনি দেখতে পাচ্ছেন একজন খুব সুন্দর দেখতে, তো সে কি আসলেই সুন্দর কিনা তা তো আপনি জানেন না। সে খুব ফ্যামিলি নিয়ে সে খুব ভালো আছে, আসলে এর পেছনের অংশটুকু কতটুকু, সামনের অংশটুকু কতটুকু আমাদের জানা নাই। তো সেই জায়গা থেকে যেহেতু তথ্যের ঘাটতি থাকছে, সবকিছু জানা যাচ্ছে না, শুধু ভালোটাই আমরা দেখছি, খারাপটা আমরা ভালোটাও শেয়ারই শুধু ভালোটাই করি, শেয়ারও ভালোটাই করছি। তো ওই জায়গা থেকে হতাশার জায়গাটা চলে আসছে। একই সাথে যদি মানে সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আমাদের ব্যক্তি জীবনেও আমরা অনেক সময় অন্যের সাথে তুলনা করি, যে সাপোজ এরকম অমুকজন তো সুন্দর, তার গাড়ি আছে, বাড়ি আছে, বা অনেক ভালো রেজাল্ট করতেছে, তো এইখান থেকেও আমাদের একটা হতাশা তৈরি হয়। এই বিষয়টা কিভাবে দেখেন? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যখন আমরা অন্যদের সাফল্যটাকে নিজের সাথে তুলনা করছি, যে আমি পারছি না, আসলে তার বাস্তবতাটা তো আমার জানা নাই, সে কতটুকু করেছে, আসলেই সে বাড়িটা কিভাবে করেছে বা গাড়িটা কিভাবে কিনছে আপনার তো জানা নাই। এই জায়গা থেকেও যখন আপনি নিজের সাথে তুলনা করছেন,
তখন আপনার নিজের সম্পর্কেও একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে, আমি কি হীনমন্যতা তৈরি করলাম, হচ্ছে, হ্যাঁ, নিজেকে হীনমন্যতা ছোট তৈরি করতেছি হচ্ছে আমরা। যে আমি কি করলাম। ওকে, এবার যে বিষয়গুলো সরি এবার যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আমাদের সমাজে, অন্তত আমাদের সমাজে কিছুটা কম প্রচলিত, সেটা হচ্ছে বৃদ্ধদের নিয়ে। যে আমরা এখন যুবক তরুণ যে অবস্থাতেই আছি না কেন, আমরা ধীরে ধীরে বয়সের প্রেক্ষিতে বৃদ্ধ দিকে চলে যাব। প্রশ্ন হচ্ছে যে বৃদ্ধদের মানসিক সাপোর্টে আমাদের পরিবারের ভূমিকাটা কি হবে? একজন শিশুর মানসিক বিকাশের জন্য বা তাকে নিরাপদ অনুভব করানোর জন্য যেভাবে পরিবারের সদস্যদের গুরুত্ব অনেক বেশি, একজন বৃদ্ধের ক্ষেত্রেও পরিবারের সদস্যদের সাপোর্টটা অনেক বেশি জরুরি। এজন্য বলা হচ্ছে যে বেশি ফোকাস করা হয় না সন্তানদেরকে সময় দিন, ঠিক সেভাবেই আপনি যখন বাসায় ফিরছেন বা ঘরে ফিরছেন, অবশ্যই আপনার বাসায় যিনি গুরুজন আছেন বয়স্ক, ওনাকে কিছুটা সময় দিন। এটা ওনার মধ্যে নিরাপদ একটা অনুভূতি তৈরি করবে, উনি যে পরিবারের বোঝা না এই অনুভূতিটা তার ভেতর থেকে বের করে আনবে। আচ্ছা, একই সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দীর্ঘদিন একটা রোগে যখন ভুগতে থাকি, তখন রোগীর কিছুটা মানসিক শক্তি বা সাহসের ঘাটতি দেখা যায়। তো এই ক্ষেত্রে আসলে একটা পরিবার বা পারিপার্শ্বিক যারা আছে তারা কিভাবে সাপোর্ট দিতে পারে? তারা যখন একজন রোগীর সাথে সময় দিচ্ছে বা তাকে অনুভব করাচ্ছে যে না তুমি অসুস্থ আছো, একটা সময় তুমি সুস্থ হয়ে যাবা, এ ধরনের কথা তাকে বলছে বা তার সাথে কিছু সময় দিচ্ছে, তার পাশে থাকছে, সেও নিজেকে ভ্যালুয়েবল ফিল করছে, সেও মনে করছে যে না আমারও কোনো গুরুত্ব আছে, বা আমি অসুস্থ আছি বলে যে তারা আমাকে নিয়ে কষ্ট পাচ্ছে এই অনুভূতিটা তার মধ্যে তৈরি হচ্ছে না। সে যখন কিছুটা রিল্যাক্সড হচ্ছে তখন তার শারীরিক উন্নতিটাও সহজে আসছে, মানে মনের সাথে শরীরের যে সম্পর্কটা, রাইট। গুরুত্বপূর্ণ একটা জিনিস যে একাকিত্ব। অনেক সময় আমরা আমাদের জীবনে সবাই চারিপাশে আছে, তারপরেও আমাদের নিজেদেরকে কখনো কখনো একা মনে হয়। আবার অনেকে আছি আমরা নিজেদেরকে গুটায় নিয়ে আসি, তাদের একা একা চলি। এই একাকিত্ব আমাদের মানে জীবনকে কিভাবে অসুস্থ করে? আচ্ছা, একাকিত্ব এবং মানসিক স্বাস্থ্য একটা অন্যটার সাথে কোরিলেটেড বলা চলে। যে বিভিন্ন মানসিক স্বাস্থ্যের সিমটম একাকিত্ব, আবার দীর্ঘদিন যাবৎ আপনি যখন একা থাকছেন, একাকিত্ব সেটাও আপনার মধ্যে মানসিক অসুস্থতা তৈরি করছে। যেমন একাকিত্ব থেকে ডিপ্রেশন হয়, একাকিত্ব থেকে অ্যাংজাইটি হয়, একাকিত্ব থেকে লো সেলফ এস্টিম তৈরি হয় ব্যক্তির মধ্যে। একাকিত্বের কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম শারীরিক, আমরা কনভার্সন ডিসঅর্ডার বলি, শারীরিক সমস্যা, তার কোনো আপনি পাচ্ছেন না, টেস্টের মাধ্যমে কোনো ফলাফল পাচ্ছেন না, একাকিত্বের কারণে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আমরা আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস পেলাম সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমাদের শিশু সন্তান বা আমাদের বৃদ্ধ বাবা মা বা অন্য কেউ, প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো আসলে ঔষধ দিয়ে ভালো করা যায় না, তার জন্য ট্রিটমেন্ট পদ্ধতিটাই আলাদা। তো আমরা আমাদের জীবনে এই সকল সমস্যায় যখন পড়বো বা যদি কখনো পড়ি, তাহলে আমরা অবশ্যই একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের শরণাপন্ন হব বা তাদের সাহায্য নেব। জনাব তাসমিয়া লুবাবা, তার ডিটেলস আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকলো, যার প্রয়োজন হবে নিয়ে নেবেন এবং প্রয়োজন হলে তার সাথে দেখা করবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি অন্য কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তাসমিয়া লুবাবা, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।